কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনা কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছে, ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়, কি হলো তার লিটল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনা কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নেব তো। ইনা সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনে বিয়ে করব না। ফাইজ তবদা খেয়ে যায়। সে কিছু বলার আগে ইনা আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নেব, ফাজিল লোক একটা। বলেই খট করে কল কেটে দেয়। ওপাশে ফাইজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটা কে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়ের নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়, বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারও যখন কল কেটে যায় তখন মায়েরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কোলে ওঠার? মায়েরা বোকা চোখে চেয়ে বলে। মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলে মায়েরা চোখ বড় বড় করে বলে, না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার মুখ পানে, মৃদু স্বরে বলে। ফার্স্ট। মায়েরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়েরার পাশে চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মায়েরা খুব খুব করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়েরার কাশির শব্দে দ্রুত মায়েরার সামনে গ্লাস রাখে। মায়েরা সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে। শুদ্ধ? ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মায়েরা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে চেয়ে বলে। হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে। শাট আপ। মায়েরা ধমকে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে। এক্সাম থাকলে তাকে বিয়ে করে যায় না? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে। তুমি কি চাও? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখে ঠোঁট বাঁকায় সামান্য মৃদু স্বরে বলে। তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মায়েরার দিকে ফিরে বলে, আপাতত যেগুলো বসতে চাইছো এটা শিওর? মায়েরা চেঁচিয়ে ওঠে। না। ইরফান রেগে বলে, কাঁদছো না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়েরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক। এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুদ্ধ টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধে। আমি কেন এসব নিয়ে ঘুরবো? ফাইজ দাঁত কিরমির করলো। একে হাতের কাছে পেলে এক্ষুনি খুন করতো, আর সহ্য হচ্ছে না। রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা। আমি তোর হবু সম্বন্ধী যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখব। বেয়াদব, এতদিন আমার পিছনে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে,
সত্যি কেঁদেছে ইনায়া? ফাইজ ওপাশ থেকে চিৎকার করে বলে। না, এসেছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পারিস না বলে পিক তুলে দিব? খবরদার, আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি, বেয়াদব। শুদ্ধ মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানো দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দেইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত আমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করিনি ব্রো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়ে বেড়াতে যান যায় অবস্থা, আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে, এর অত্যাচার সহ্য করবে কি করে? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখবো নাকি? ফাইজ দাঁতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পরদিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছে নাই। বলেই খট করে কল কেটে দিল। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে উঠল। এই আমার বউ। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সে একটু না হয় মজা করেছে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নিবে? কত বড় সাহস! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়, এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলো। গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুদ্ধ ভ্রু কুঁচকে ডান পাশে ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভড়কে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আরেকটা জুতো শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছে লাগছে কেন? ইনায়া রেগে বলে। তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটা জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পেছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি ছি, বড় ভাইকে এসব কি দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়েও জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায়া আবারও জুতো ছুঁড়ে মারছে। শুদ্ধ লাফ দিয়ে দুপা ডান দিকে যায়। মায়েরা খেয়ে উঠে তার ঘরে যেতে চেয়েছিল, তার আগে এই জুতো ছোড়াছুড়ির পাল্লায় বেচারি তবদা খেয়ে চেয়ে আছে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়েরাকে বলে, মাইরা, তোমার ননদিনীকে বোঝাও তো, আমি তার বড় ভাই। আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত ওর। ইনায়া রেগে বলে, কোনোদিন দিব না সালাম। দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দিব, তাও তোমাকে না। মায়েরা একবার ইনায়াকে দেখছে, আরেকবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকমের দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কি রে, আমার জুতা কই? ইনায়া দুহাতে দুটো জুতা ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্যে লাগলো না। শেষমেশ বোনের হাতে জুতোর বাড়ি। দ্রুত জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উকি দিয়ে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব। ওপরে বড় বড় করে লিখে দিব, বেয়াদব আলী যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না। শালি পাপিষ্ঠ। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ঠ হয়ে যাব। তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্ঠকে সম্মান করার শোকে। শুদ্ধ চোখ বড় বড় করে, কত বড় বেয়াদব বোন তাকে অপমান করছে। দাঁত কিরমির করে বলল, ফাইজের ভেতর কিন্তু তোর ভাইয়ের মতো থাপ্পড়ের মেশিন সেট করব। আমার পিছন লাগিস? ইনায়া চেঁচিয়ে বলে, আর আমি তোমার বউয়ের ভেতর ঝালের ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনি কারেন্ট মরিচ, আরও হলে তাকে মঙ্গল গ্রহে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝে আরেকটা জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়াকে দেখেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস তাকে কাদায়! তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টাপাল্টা বলে। মায়েরা ইনায়ার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রুমা নেওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ার পাশে কয়েকটা জুতো, আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতার র্যাক থেকে সব জুতো বের করেছে। রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, কি হয়েছে? তুই জুতো নিয়ে কি করছিস? ইনায়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি।
রুমা নেওয়াজ অবাক হলেন। তাদের বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মায়েরা ইনায়ার পিছু পিছু যায়, সে কিছুই বুঝলো না হয়েছে কি ইনায়াপুর। মায়েরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞাসা করে। কি হয়েছে আপু তোমার? তোমার হবু বরের নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে। মাইরা, মায়েরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে, রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে। শুদ্ধ ভাই মিথ্যে বলেছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়, ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতঃপর বলল। তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মায়েরা। ইনায়া দুহাতে চোখ মুছে বলে। ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মায়েরাকে সেই পিকগুলো দেখালো, যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটা পিক কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা অবাক হয়ে বলে। এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে। কলিগ হয়তো, এর জন্য বেশি ফ্রি। বাট আমি ছোটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি। দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাক এই লোক ওপাশে। ইনায়ার কথায় মায়েরা হেসে ফেলে। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে। তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখলো, তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না, ইনায়া মনে মনে একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাদরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে আছে। এসব কি ধরনের ঘেঁষাঘেঁষি সে জীবনেও মানবে না। সে যদি এ বজ্জাত লোককে শায়েস্তা না করেছে তবে তার নামও ইনায়া নয়। মায়েরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায়? মেয়েদের সাথে ভাবতেই কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে। আপু তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে। হ্যাঁ, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মায়েরা বোকা বনে যায়। কথা তো সত্য। নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটা প্রশ্ন উকি দেয় মনে। ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়, ইরফান তাদের পড়ায়। ভাবতেই মায়েরার কেমন যেন প্রচন্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়া চোখ ছোট ছোট করে বলে। কেন জিজ্ঞেস করলে মায়েরা? ইনায়ার কথায় মায়েরা থতমত খেয়ে মেকি হেসে বলে। এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলো। রুমা নেওয়াজকে দেখে মৃদু হেসে বলে। কিছু বলবেন মা? রুমা নেওয়াজ চুপ করে তাকিয়ে রইল মায়েরার দিকে। মেয়েটাকে সে একটু একটু কথা শুনিয়েছিল, তবে মায়েরা তার সাথে হেসে সেই কথা বলে যেন কিছুই হয়নি। রুমা নেওয়াজ গলা ঝেড়ে হাতে শাড়ি এগিয়ে দিল। মায়েরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটা শাড়ি। রুমা নেওয়াজ মৃদু স্বরে বলেন। এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে, শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ির থেকে শাড়ি নিল। পড়তে পারবে? মায়েরা হেসে বলে। চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি। রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে। আম্মা জানকে? শুধু ভাইয়ার মা। রুমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মায়েরার দিকে। আম্মা যান তবে কিছু বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মায়েরা মৃদু হেসে তাকিয়ে রইল রুমা নেওয়াজের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়। তার তো একটা মাই নেই, আরেকটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপার কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পড়তে পেরে ভীষণ খুশি মায়েরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। সাহেল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা তামান্না ইরফানের মামাতো বোন, রাতুল রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টা চেন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, দুজন বড় ফুপি, একজন কাকি। সবাই এক এক করে মায়েরাকে চেন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরার থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁটে ছুঁয়ে বলে। পরি তো খুঁজছি আমার সাহেলের জন্য। মায়েরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালাম্মামি মামারা এসেছে, কাজিন এসেছে, দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়, এগিয়ে এসে বলে। খালামণি, আমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে।
শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মায়রাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মায়রার ঘরে। শুদ্ধ উকি দিয়ে ভেতরে ফাঁক ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা, এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়, ফিসফিস করে বলে, শোনো, সাহেলের জন্য মায়রাকে নিতে পারো। ইরফান তো মানে না মায়রাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালার মায়েরা শুনতে পেয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতেই বাদরামি শুরু করেছিস? এর মধ্যে সাহেল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ক্রিম কালারের একটা হিজাব মাথার উপর দিয়েছে। এত মানুষের জন্য মূলত নিজেকে একটু একটু ঢাকার প্রয়াস। সাহেব গলা ছেড়ে মায়রার দিক থেকে চোখ সরিয়ে নেয়। সাহেল গলা ঝেড়ে মায়রার থেকে চোখ সরিয়ে নেয়, তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, আমি ভীষণ টায়ার্ড। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রে দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে? আরে, এবার বিয়েটা করে নে। সাহেল ভ্রু কুচকে বলে। মেয়ে কোথায়? শুদ্ধ মেকি হেসে বলে, আরে বলত, ইরফান তোর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি? সাহেল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বোকা অফ কর। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে, পরে দেখি ইরফানের বউ, দিল তো ভেঙে চুরে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসলি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মাইরা থাকে, ইরফান ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই মাইরাকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে। এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছা ঘাসা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোহানকার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খবরদার, আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো। সাহেল মায়রার দিকে তাকালো। মায়রা শুদ্ধ আর সাহেলের দিকেই তাকিয়েছিল। এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্যে, কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমতকে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসলো। এই মেয়ে তো আস্ত একটা পুতুল। এখন নাকি ইরফান মানে না। বিয়ের পরপরই শুনেছিল ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তো মেনে নিবে। কবে মানবে? তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না ভেবে আর একটু হাসি দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মায়রার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। আর রাতুল মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই নতুন ভাবি। মায়রা বিব্রত বোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবে। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথাও জ্বলছে, ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত। জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ! শুদ্ধ রাতুল গায়ে চাপড় মেরে বলে। কারেক্ট, তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না? সাহেল রেগে তাকায় শুদ্ধর দিকে। বেয়াদব একটা। মায়রার পাশে বসা রিয়া বলে ওঠে, তোমরা এই ঘর ফাঁকা করো তো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে। কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মায়রাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঢোক গিলল। সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতরে প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান, তোর খবর কি? মেয়েরা বলে ওঠে। কেমন আছো ইমরান ভাই? ইরফান মায়রার দিকে চেয়েই উত্তর করে। ইরফানকে কথায় সবাই একটু একটু অবাক হয়। ইনায়া দরজার পিছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভেতরে যাব। ইরফান সরল না, বিরক্ত কণ্ঠে বলল, এই ঘর 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই। শুদ্ধ মিটিমিটি হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করলো না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সাহেল ভ্রু কুচকাল। শুদ্ধ যে বলল এটা মায়রার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফান পাশে দাঁড়িয়ে বলে, এটা তো তোর মাইরার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সাহেলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফত। শুদ্ধ সাহেলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটো দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দুটোই সমান সমান বলা যায়। সাহেল 40% তেরা, ইরফান 60%, এই আর কি। সাহেল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম? এভাবে টেনে আনলি কেন? শুদ্ধ মেকি হেসে বলল, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল এক সিংহ। তারপর
সাহেল বিরক্ত হয়ে বলে, তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে? শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে? এই নামগুলো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না ধরছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো। ইনা মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ব্রু কুচকে বলে। নিজেদের ঘরে যা। ইনা খুশি হয়ে হাত নেড়ে বলে, মায়েরা আসো দ্রুত। মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে শক্ত গলায় বলে। তোকে যেতে বলেছি আমি। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ওপাশ থেকে ইনা অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ের দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্ত মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আছাড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, মা, আমার প্রথম বউ। ইনা এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মায়েরা বারবার ঠোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়েরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগে ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মায়েরার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশনে না, টাচও করেনি। সে বসে মায়েরার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়, কিন্তু এর জন্যে মায়েরাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে। ভেবেই শুদ্ধ নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছো কেন? ইরফানের শক্ত কণ্ঠে মায়েরা কেঁপে উঠে আমতা আমতা করে বলে। মা পড়তে বলেছিল। ইরফান রেগে ধমকে বলে, পড়তে বললেই পড়বে? সেন্স নেই? খোলো এসব, এক্ষুনি খোলো। বলতে বলতে নিজেই মায়েরার মাথায় হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মায়েরাকে টেনে তার দিকে ফিরায়। মায়েরা আঁচলটা তোলার সময় পায়নি। লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মায়েরার পুরো শরীরে চোখ বুলায়। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গিলল। ইরফানের দৃষ্টিতে মায়েরার শরীর নেতিয়ে আসে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘুরাতে নিলে মায়েরা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দুহাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মায়েরাকে ধাক্কা দিতে নিলে মায়েরা ফুপিয়ে বলে, যেমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, আই এম সরি। ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মায়েরার কাঁধে হাত রেখে মায়েরাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মায়েরা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না। সে ঠোঁট বাঁকায়। দুহাতে মায়েরার গাল ধরে উপর দিক করে। মায়েরা চোখ বুজে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মায়েরার মুখ মুছে দেয়। মৃদু স্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মায়েরা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মায়েরার সামনে দাঁড়ায় ইরফান। মায়েরা দ্রুত দুপা পিছিয়ে যেতে চায়। ইরফান মায়েরাকে টেনে ধরে। মায়েরা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, ইউনো, শাড়ি পরে তোমায় কতটা জঘন্য লাগে। আর কখনো শাড়ি পরবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং ইরফানের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়। ইরফান মায়েরার গলার নিচে তিলটায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছুঁয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। লিটল গার্লদের জন্য শাড়ি নয়। মায়েরা ঢোক গিলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধহয় পছন্দ হলো না মায়েরার এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মায়েরার পানে, গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়ের মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না। পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান অনবরত মায়েরার গলার নিচে স্লাইড করে। মায়েরা মিনমিন করে বলে, হাত সরান। ইরফান মায়েরার নতমুখ পানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের চোখ লাল। মায়েরা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে,
হুম। মায়েরা তার গলার ইরফানের স্লাইড করা হাত বা হাতে ধরে ফেলে, মিনমিন করে বলে। কি অসুখ আপনার? ইরফান মায়েরার মুখ পানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে। শাড়ি পরেছো কেন স্টুপিড? মায়েরা আবারও মিনমিন করে বলে। আপনার আম্মুই তো বললো। ইরফান শুষ্ক ঢোক গিলে মায়েরার পেট জড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখে ডান পা বেডের উপর রাখে। এরপর মায়েরাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মায়েরা মৃদু চেঁচিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলে, নামান, আমি পড়ে যাব। ইরফান শান্ত চোখে মায়েরার মুখ পানে তাকায়। ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে বাম হাতে মায়েরার সামনে আসা চুলগুলো পেছনে নিয়ে যায়। দৃষ্টি মায়েরার গলার নিচে তিলটায় নিবদ্ধ। মায়েরা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে, কাপা কণ্ঠে কিছু বলতে চায়, আপনি বলতে পারে না। ইরফান তার আগেই মায়েরার গলায় মুখ গুজে দিয়েছে। মায়েরার শরীর ঝাঁকি দিয়ে উঠে ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা, দু হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায় হাতের বাঁধন ঢিল হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দু হাতে শক্ত করে মায়েরার কোমর জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে মায়েরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়েরা তিলটার উপর তার শুষ্ক ঠোঁট জোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বার্ড ফলোয়ার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধহয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়, তবে মুখ তোলে না। সেভাবে বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মায়েরা বোধহয় বুঝলো হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটার। ইরফান মাথা তুলে তাকায় মায়েরার মুখ পানে। মায়েরা মাথা নিচু করে চোখ বুজে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলো আমি সুস্থ কিনা স্টুপিড গার্ল। ইরফানের কথা মেয়েটার মাথার উপর দিয়ে গেল। সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে কেন? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। ইরফান মায়েরাকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মায়েরাকে, ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে মায়েরাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কামড় দেওয়া স্থান স্পর্শ করে। একটুতেই কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান সূক্ষ্ম হাসলো, মৃদু স্বরে বলে, ইটস এ পানিশমেন্ট ফর ইউ। আরও ইচ্ছে আছে শাড়ি পরার? মায়েরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মায়েরাকে দেখে ইরফান বারবার ঢোক গিলে কপালে দু আঙ্গুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর মায়েরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দেওয়া পানিশমেন্ট লাইক করেছো, তাই এখনো দাঁড়িয়ে আছো। আই এম রাইট? কথাটা বলে মায়েরার দিকে আরেকটু এগিয়ে গেলে মায়েরার দু হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে বলে, খুলছি তো শাড়ি, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমে যেতেই হবে। কি আর করার। ভাবনার মাঝে ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। কথাটা বলেই ব্যালকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দেয় এই পাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়, কেঁপে ওঠে কেমন। ঢোক গিলে নিজেকে শান্ত করে। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মায়েরা। এর মাঝে খুক করে বেশ কয়েকবার কাশলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢোক গিলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম স্টুপিড? মায়েরা দু পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, সরি। ইরফান দেখলো মায়েরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে, বিরক্ত হলো। একে শাড়ি খুলতে বলল, আবারও সেই শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মায়েরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উকি করে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়েরা অনবরত কাশতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরার গাল দু হাতে ধরে মায়েরার মুখ পানে তাকালে দেখলো কাশতে কাশতে মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? মায়েরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকম হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন? আমার বমি আসছে। ইরফানের মনে পড়ল মায়েরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলই না। তার বমি আসছে। এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতে রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এসব ছাইপাশ খেয়ে ঘেঁষাঘেঁষি কেন করছেন? উফ। ইরফান ভ্রু কুচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট। এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরার চেঁচানোয় রেগে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগ দেখালে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো তোমার। মায়েরা আবারও উকি করতে নিলে ইরফান মুহূর্তে নরম গলায় বলে, সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার?
মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ঠেলে এই লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজেই মায়েরার থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেললো। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারলো। এরপর মায়েরার গাল ধরে মৃদু স্বরে বলে, এখনো প্রবলেম হচ্ছে? মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে আসছে, কি জঘন্য গন্ধ। ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরাকে টেনে ধরে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে কাশে কোনো রকমে বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝে গলগল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখলো মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরাকে আগলে ধরলে মায়েরা ছাত করে ওঠে, কিন্তু শরীর দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়েরার কান্না পাচ্ছে, এমন উকি আসলে কি যে অসহ্য লাগে। ইরফান ডান হাত বাড়িয়ে মায়েরার মুখ মুছে দেয়। মায়েরা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন? ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মায়েরার মুখে পানি দিয়ে দেয়। মায়েরা ইরফানকে আটকে নিজেই বেসিনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে, উকি করলে বেশি খারাপ লাগে। ইরফানকে ঠেলে সরাতে চায় নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগেও না আমায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করব, সরুন। ইরফান ভ্রু কুচকে বলে, নো। ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়েরা দু হাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভ্রু কুচকালো। নিজের উপরই বিরক্ত লাগলো, এই বাচ্চার উপরও বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না। স্টুপিড সিগারেটের গন্ধে যেমন করছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথওয়াশ খুঁজলো, না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথওয়াশ নেই তোমার? মায়েরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে মায়েরার ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে। ইরফান মায়েরার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এটা আমার ব্রাশ। কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়েরাকে বা হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকমে একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়েরার দিকে তাকালে মায়েরার দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়েরা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়েরা মুখ কুচকে বলে, পারবো না, ইয়াক। ইরফান মায়েরার দিকে শান্ত চোখে তাকায়। মায়েরা ঢোক গিলে। সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়েরার ভেজা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, নদোষ করে নেব। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা দ্রুত দু হাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়েরার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, সারা জীবন স্টুপিডে থাকবে। ইরফানের ধমক খেয়ে মায়েরা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার, ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত। মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়েরা এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবারও পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলে সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথাও যাচ্ছিস? সাহেলের কথা ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি? তোর বউ এর ঘরে, ওকে তো মানাসনি। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল, আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজেকে কলার ছাড়িয়ে নেয়। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মাইরা। হাউ কিউট। অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এই জন্যই তো এত ফাস্ট পা পিছলে পড়লি। ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস, মাইরা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সোরে ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিক তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মায়েরাকে আমার লাগবে।
শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলে, রাগাচ্ছে তোকে? থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে দিয়ে খাবো আমি। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতরে চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে গেলি কেন? সাহেল রেগে বলে, আমি ওকে রাগাইনি, যা বলছি কাট কাট বলেছে। আমার মাইরাকে চাই মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সাহেল নির্দ্বিধায় বলে, মাইরাকে দেখে ওকে আমার ভালো লাগছে না, ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারার থেকে বেশি সুন্দর, বরং ফারাকে বিভিন্ন সময়ে ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুদ্ধর ভাবনার মাঝে সাহেল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়িতে এসে মাইরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফানের মন থেকে মেনেছে মাইরাকে, এই জন্য এখন আমি এই মেয়েকে আমার চাই, ব্যাস। শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করছিলাম, খুব ভালো করেই জানিস। সাহেল গা টানা দিয়ে বলে, বাট আমি ফান করিনি, তা তো করছি। শুদ্ধ রেগে বলে, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। সাহেল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলিস কেন? শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেয়া, এইসব কি ধরনের স্বভাব? সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে, অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল, তখন তোর এইসব নীতি কথা কোথায় ছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভিতর যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না। ভালো মানুষ হ আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের উপর বসেছিল, মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল, ভাবতেই রাগে মাথা চারা দিয়ে উঠছে। মায়রা ঢোক গিলে, ভালো মানুষ বের হয়ে গেল তো এত রেগে ফিরল কেন? মায়রা ভীত স্বরে বলে, আপনার কি হয়ে? কথাটা শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মায়রার গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? বল, অন্যদিন পরতে পারিস না, আজকে কেন পরলি? মায়রা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়রার ভীত মুখ পানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ। নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়রাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়। রাগে দরজা একটা লাথি বসায়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মায়রাকে বাহাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়রাকে ডাকছে। মায়রা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি, এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মায়রা রিয়ার হাতে শাড়ি নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়ে দৌড় দিল। তাদেরও রেডি হতে হবে। মায়রা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পিছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়রার হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতেছ? মায়রার ভীত চোখে তাকায়। আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। গুড গার্ল। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রার কান্না পায়। হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গেছে রিয়া আপু। মায়রা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদে যেতে দিবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান ধমকে বলে, এক কথা বারবার বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড।
মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মুখ গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এ পুচকি রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়েরার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়েরার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। এইটুকু সময় কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিজেও ঢোক গিলে কি করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়েরা ঢোক গিলে কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়েরার মুখায়বে দৃষ্টি বোলায়। মায়েরা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়েরা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়েরার কর্মকাণ্ড। মায়েরা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়েরার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়েরার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়েরা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও আবার তাকে রাখ দেখাও, ইন্টারেস্টিং। মায়েরা উসকুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মায়েরা মাথা তুলে তাকায়। মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়েরাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ছটফট করে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান দুহাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। তার দুপায়ের মাঝে মায়েরার দুপা রেখে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ইউনো সারাটা দিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপিং, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়েরা শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝলো। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়েরা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বাটারফ্লাওয়ার, বাট ইউ আর এ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখলো গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকায়। গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মায়েরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই এ কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলল, আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, কদিনের জন্য? ইরফান মায়েরার ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সোহেল নেমে আসে। ইরফানের কোলে মায়েরাকে দেখে ভ্রু কুচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করলো না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়েরাকে তার বেডে শুইয়ে উঠতে নেয়। মায়েরা ঘুমের ঘরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করলো, বুঝতেও পারলো। খবিশ লোক, আমার পছন্দ করে না। ইরফান ভ্রু কুচকে মায়েরার দিকে চেয়ে সেও মায়েরার পাশে শুয়ে পড়ল। মায়েরাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। মেহেদি, ডিজাইনারকে পাঠা। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভ্রু কুচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পড়বি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফার্স্ট। বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইডে দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি সাইডে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, স্যার, কাকে মেহেদি দিয়ে দিব?
ইরফান ভ্রু কুচকে বলে। বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মায়রা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়রাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে। স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবে দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলে। ওকে স্যার। এরপর মেয়েটি মায়রার পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়রার হাতের দিকে চেয়ে রইল। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয়। ভীষণ এভাবে মেহেদি দেওয়া যায়, অর্ধেকও হয়নি, অথচ এই সময় পুরো 2 হাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথাই, ছেলে তাকে ধমকে চুপ করিয়ে দিয়েছে। মেয়েটার কপাল চাপড়ায়। এ কোথায় এসে ফেসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন? মেয়েটা থতমত খেয়ে বলে, জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাইরে সিসি ক্যামেরা বসে আছে, কেমনেটি? মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানী সেটাই জানতে ইচ্ছা করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবেই মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছা করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়রাকে দিয়ে দেওয়া হাতের মেহেদিটাই ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটা বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বা হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটাই মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাত ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়রার ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর 2 হাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞাসা করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল, কিন্তু মায়রার 3 পাশে একরকম আর বাম হাতের তলায় অন্য রকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনই দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে, মায়রা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটা খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়রা আজ সারাদিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্য দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখতো। মায়রা জামা কাপড় পরে ইনায়ার ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মায়রার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে, আম্মু তুমি শাড়ি পরনি যে? মায়রা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়? মৃদু হেসে বলল, ফুপি জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেই বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠান বাড়িতে সবাই শাড়ি পরেছে, তবু শাড়ি পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসো যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজের মাঝখানে বসে চারিপাশে তার কাজিনরা ঘিরে রেখেছে। মায়েরা স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মাইরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নাড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে। শেলি। মিশকা মায়েরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে উঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার
পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে, আপু তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মায়েরা অসহায় মুখ করে ইনায়ার দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব পিনে দেবা, ওকে? মায়েরা মৃদু হেসে বলে। আচ্ছা আপু। মিশকা মায়েরার হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দেয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়েরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের মতো, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল। হতে পারে। মায়েরা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দিবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথা ফেলে দেওয়ার মতো না। মায়েরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক দেখেছি, আসে না। কি যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়ার মায়েরা কিছু বলল না। মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস, তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে উঠে, তোমরা যাও, আমাদের এখানে কি? হ্যাঁ? রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি, একটা গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা, মিথ্যা কথা, সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলো সবার মধ্যে সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনি একটা গান শোনান, পাশে মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো। শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবে আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনি সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলল, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনেই অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, জোগ্রেটে মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুমে সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুনভাবে আবদার ফেললাম না। গাইস, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ডমাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরো অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিস মিশকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না কষি গো, রাগলে তোমায় লাগে আরো কালো। মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষটি তাকে, হার মেনেছে রাতের কালো, রাগলে তোমায় লাগে আরো ভালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে উঠে, সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমলো। মিশকা ধূপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নিবে, কত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মায়েরার কথায় মিশকা এক কোনায় গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে মেয়েকে জব্দ করতে, তার কথার শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়। এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস, এবার সুন্দর একটা গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম।
বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গিলে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পেছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া মায়েরাকে রেখে যাও। ইরফান শুনলো না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে, তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন? আজব। ইনায়া মুখ বাঁকালো। ছাই তার ভাই, মায়েরাকে ধমকাবে নয়তো থাপড়াবে, এজন্যই তো নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না, মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, আম সরি। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ঢোক গিলে চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে? মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদু স্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরে বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারবে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়ে অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছি আমি? মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার কপালের ঘাম মুছে মৃদু স্বরে বলে, ইচ্ছেতে করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরা শার্টটা মেটাবো, স্টুপিড। মায়েরা ঢোক গিলল, মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে আমার কি দোষ? ইরফান ধমকে মায়েরার গাল চেপে বলে, এই মুখকে শুধু অসময় চলানোর জন্য? মায়েরা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব শুধুই আসলে ফেরত দিবি, স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মায়েরার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়েরা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখলো। ইরফান কি ফেরত দেওয়ার কথা বললো? সে একটু অনুমানও করতে পারলো না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসলো। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখ সরাতে নিয়েও সরায় না, চোখ বড় বড় হয়ে যায়। বুক হাত অসংখ্য জায়গায় কাটা, কেমন ভয়ঙ্কর লাগছে। মায়েরা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়েরার দিকে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছিস কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভ্রু কুঁচকে নিজের দিকে তাকালো, বিরক্তি নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়েরা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে পাগল, আপনি হসপিটালে যাননি কেন? স্টুপিড, ইটস নর্মাল, কাম। মায়েরা চেঁচিয়ে বলে, আপনি যাবেন, আমি সবাইকে বলছি দাঁড়ান। ইরফান রেগে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে, ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। মায়েরা নিজেকে ছাড়াতে চায়। ইরফান ধমকে বলে, আমায় রাগেও না। এরপর মায়েরাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শটান হয়ে শুয়ে পড়লো। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মায়েরার জন্য দিয়েছে। মায়েরা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। মায়েরা ঢোক গিলে। এ লোক একটা তেরা, বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পর পর ডান হাতে কপাল স্লাইড করে। মায়েরা এগিয়ে গিয়ে বলে, আপনি কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়েরা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মায়েরা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়ি ভাবে দু হাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চিন্তিত হয়। অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়েরা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টেনে দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়, রেগে বলে, স্টুপিড, তোমার এত সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে তাই না? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু আটকে রেখেছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, এখানে থাকতে হবে, জ্বালিও না। গত রাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার। মায়েরা বুঝলো না সে কখন এই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো প্রায় 10টার কাছাকাছি। মায়েরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতর ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না, বুঝলো লক করা।
বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘোরায় বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মায়েরা দেখার ইচ্ছে এই লোক অবসর সময়ে করেটা কি, কিন্তু দেখবেটা কিভাবে? বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতরে গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের উপর ফার্স্ট এডের বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপর উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যেটুকু পারলো তুলো দিয়ে বুক পেট হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। তার ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে উঠে ঘুমের ঘরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না প্লিজ। মায়েরা একটু থেমে ছোট্ট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে উঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়েরার খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত হয় ওই লোকটার এত কেয়ারলেস। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয়, ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটিয়ে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরেই গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনায়ের ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ভেবেই হাসি পাচ্ছে। ইনায়ের ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভুলেনি। ইনায়ের ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, ভর ছাড়লো তবে? মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। এসব বাদ দাও তো, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে উঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি? মায়েরা ইনায়াকে দিকে আঙ্গুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার, তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায়া হেসে বলল, 100% রাজি, শুরু করো। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ের ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে রিসিভ করার অপেক্ষা। ফার্স্টবার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয়া। সেকেন্ড বার কল রিসিভ হয়। মায়েরা মুখ চেপে হাসি আটকা। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে। ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট, আরেক ইনায়ের এমন বিহেভিয়ারে বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সঙ্গেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে। বরযাত্রী হয়ে যাবে বলে। দিকে ফাইজ কানে ফোন নিয়ে তবদা খেয়েছে আছে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান প্রাণ, কথা বলছো না কেন? ফাইজ খুব খুব করে কেসে ওঠে। ওপাশে মায়েরার পাশে এক বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, কথা না বলে এমন কাশছিস কেন? কথাটা বলে ফাইজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মায়েরা আবারও বলে, জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো বলো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ জান আমায় বিয়ে করো। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও প্লিজ। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়েরার কথা শুনে। নম্বরটা চেক করে ভ্রু কুচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লাগছে। নাম্বার দেখে শিওর হলো এটা মায়েরা। কি বিচ্ছু ভাবা যায়, শব্দ করে বলে ওঠে, ও মাই গড। ফাইজ বলে ওঠে। কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মায়েরার সঙ্গ দেওয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, তোর সত্যি এক্স ছিল ফাইজ? ছি ছি ছি, আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? মায়েরা হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়লো। কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ, এই মায়েরা একখান জিনিস। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতেই পারছি না। হ্যালো প্রাণ। ফাইজ রাগে চিৎকার করে বলে, কোন বেয়াদব ছেমরি রে! একবার সামনে পয় কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে। বলেই খট করে কল কেটে দিল ফাইজ। রাগে শরীর কাঁপছে। এমনি ইনায়া তার ব্লক খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য। এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির। ওপাশ থেকে মায়েরা তবদা খেয়ে চেয়ে আছে। তাকে এভাবে অপমান করলো। সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মায়েরা
মায়েরা রেগে বলে, ইনায়া আপু, তোমার বর আমায় অপমান করলো। ইনায়া হাসতে হাসতে বলে, উফ মায়েরা, তোমার অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।